দেখলাম দেরি হয়ে গেছে। না, কোনো দেরি হয়নি। কোথায় দেরি হয়েছে? এই তো আপনাদের রিভিউয়ার আপনাদের সামনে এখন রিভিউ করবে এই সিনেমাটার, এবং এই রিভিউটা মন দিয়ে শুনে আপনারা বিচার করুন যে এই সিনেমাটা আপনারা হলে দেখতে যাবেন না যাবেন না। নাম দেরি হয়ে গেছে, ডাইরেক্টেড বাই সপ্তস্বা বাসু, কাস্টে আছে অঞ্জন দত্ত, মমতা শঙ্কর এবং আরো অনেকে। গল্পটা শুনুন মন দিয়ে, কারণ এই গল্পটা লেজেন্ডারি গল্প, ওপর থেকে এসছে, সবার মাথায় ঢোকার মতো গল্প নয়। মন দিয়ে শুনুন। অঞ্জন দত্ত একটা টাইমে পুলিশে চাকরি করতো করতো এখন করেন না। এখন তিনি মালখান বই পড়েন, আর কেউ যদি তার মুখের ওপরে কথা বলে ঠাস ঠাস করে মেরে দেয়। যৌবনকালে তার সঙ্গে মমতা কেসকে যাচ্ছিলাম মমতা শঙ্করের প্রেম ছিল। প্রেমটা মাঝখানে কেচিয়ে যায়। কেন কেচিয়ে যায়? হয়তো বলেছিল এই মদ খাবে না, বুঝাই মদ খাবো না মানে বেরো এখান থেকে বেরো। অঞ্জন দত্ত মদ খাবে না মানে এই নিয়ে তাদের মধ্যে হয়তো ঝামেলা ঠামেলা হয়েছে। কি হয়েছিল আপনারা হলে গিয়ে দেখে নেবেন। তো ঝামেলা হওয়ার পরে দুটো রাস্তায় মমতা শঙ্কর বিয়ে ফিয়ে করে ভালো একটা লোককে করে, তিনি এখন বোলপুরে হোমস্টে চালায়। এবার এই যে অঞ্জন দত্তর ফ্রি টাইম, সে কি করবে? মদের বোতল শেষ হয়ে যাচ্ছে কিন্তু তার ভাবনার শেষ হচ্ছে না। এবার কিছু পোঙা পাকা বন্ধু থাকে যারা সবসময় দেখবেন বাজে বুদ্ধি দেয়। এরকম অঞ্জন দত্তের একটা বন্ধু আছে, সে আসে বলে ভাই রে তোর যে পুরনো প্রেমিকা সে নাকি হোমস্টে খুলেছে বোলপুরে, যা না কিছুদিন থেকে আয়, মনে সুখ দুঃখ আদান প্রদান করে আসো, যাও একটু হালকা হও। তো অঞ্জন দত্ত এসব শুনে ভাবুক হয়ে বলে ঠিক আছে যাই, পুরনো প্রেমিকার কাছে যাই, গিয়ে বলবো আমি আর মদ খাবো না, সব ছেড়ে দিয়েছি। এবার সে যায়, গিয়ে তারপরে তাদের মধ্যে কি হয়, এই প্রেম, এই রগরগে প্রেম কোথায় গিয়ে দাঁড়ায়, এই নিয়েই এই গোটা সিনেমাটা 1 ঘন্টা 48 মিনিটের। ভগবান আমার ওপরে অনেক অনেক কৃপা করেছে যে এই সিনেমাটা 2 ঘন্টার উপরে নয়, 1 ঘন্টা 48 মিনিটের সিনেমা। সেটুকুও দেখে আমার মনে হচ্ছিল যে কেউ আমার পেছনে এক ক্যাত করে লাথি মেরে হলের বাইরে বার করে দেয়, আমি কিচ্ছু মনে করব না। বাইরে গিয়ে আমি তাকে বিরিয়ানি খাওয়াবো যে ভাই থ্যাংক ইউ, এই সিনেমাটা দেখার আগে আমাকে তুমি বার করে দিয়েছো লাথ মেরে। যাই হোক, এইবার এই সিনেমাটার আমি আপনাকে পুরো রিভিউটা দিই, এই সিনেমাটা হলো কেমন। পুরনো প্রেম, পুরনো প্রেমিক আসছে প্রেমিকার কাছে। এইবার এই যে সিনের স্টেজিংটা দেখুন, অনেক বছর বাদে, মাঝখানে তাদের সঙ্গে একে অপরের কোনো সম্পর্ক ছিল না, ঠিক আছে, অনেক বছর বাদে আসছে, এবং তার স্টেজিং দেখুন আপনি। ফার্স্ট সিন অঞ্জন দত্ত এলো, সেকেন্ড সিন মমতা শঙ্কর চিনেও গেল এত বছর বাদে, থার্ড সিন মমতা শঙ্কর অঞ্জন দত্তকে একদম পাশে বসিয়ে বলছে পটলের চোকলা বাটাটা খেয়ে দেখো কেমন হয়েছে। আরে এটা কি প্রেম? এটা টাইম? এটা বিল্ড আপ? নাকি বোলপুরের সোনাঝুরি হাটের কাপড় 500 টাকা 1000 টাকা দিলেন, ব্যাগে পুরলেন আর বাড়ি চলে এলেন? এটা কি প্রেম? ডায়লগ এই সিনেমার সব থেকে ভালো দিক এটা। ডায়লগ শুনুন আপনারা। এখানে মমতা শঙ্কর এক জায়গায় অঞ্জন দত্তকে পাশে বসিয়ে বলছে যে দেখো আমার যে উনি ছিলেন, উনি না খুব ভালো মানুষ ছিলেন, উনি বুঝতে পেরেছিলেন যে আমি ওনাকে মন থেকে বিয়ে করিনি, নিজের অমতে বিয়ে করেছি, তবুও তিনি কিন্তু এটা জানার পরেও আমার উপরে কোনো রকম জোর করেননি। এই যে তুমি এসছো এতদিন বাদে, আসার পর না আমার না নিজের পাপ বোধ হচ্ছিল বলেই নিজের দুজনকে জড়িয়ে ধরলো। হাইলাম যা সালা, একটা পাপ বোধ মিটাতে গিয়ে আরেকটা তো পাপ করছেন আপনারা। এটা কি করছেন? এটা কি দেখছি আমি? কমেডি। এই সিনেমাতে কমেডি নেই, এই পুরো সিনেমাটাই কমেডি। এই সিনেমাতে কমেডি লাইন এইভাবে বলা হচ্ছে, সুইচ দিলে পাখা চলে, সুইচ দিলে লাইট চলে, হাঁটলে মানে মেঝেতে হাঁটে, বিছানার উপরে ঘুমাতে হয়, জানলা খুললে হাওয়া আসে, এগুলো দিয়ে কমেডি। আমি দেখছি আর ভাবছি যে এরা প্রত্যেকটা সিনে দর্শককে বোঝাচ্ছে যে কিরে চুতিয়া, সন্ধ্যাবেলা টাকাটা খরচা করলি সিনেমাটা দেখতে এসে কেমন লাগছে, ভালো লাগছে তো বান্টু, এইটা তারা বলছে। আর পারফরমেন্স, অঞ্জন দত্তর পারফরমেন্স, ভাই মনে হচ্ছে অঞ্জন দত্তকে কেউ বলেছে দাদা তোমার 1 মাসের মদের খরচা আমার, তুমি খালি সিনেমাতে আসো, যেটুকু ডায়লগ বলবো বলো আর চলে যাও। অঞ্জন দত্ত বলে ঠিক আছে ভাই, কোনো অসুবিধা নাই। মমতা শঙ্করকে মনে হচ্ছে একদম পুরো স্ক্রিপ্ট হাতে দিয়ে দিয়েছে, দেখে দেখে পড়লে একটা মানুষ যেরকম অভিনয় করে, তারা লেজেন্ডারি অ্যাক্টর মানছি, কিন্তু এখানে তাদের যে অভিনয় সেটা আপনি দেখলে বুঝবেন যে তারা কতটা জোর করে অভিনয় করতে এসছে। আমারও যেরকম পেটের দায় আছে, এইসব সিনেমা দেখতে হয়, দেখে রিভিউ করতে হয়, ওনাদেরও তো পেটের দায় আছে, ওনাদেরও তো দিনের শেষে খাবারটা খেতে হবে।
তো এইসব সিনেমা করতে হয় টাকার জন্য, আমি বুঝি। আমাকে যখন এসব সিনেমা হলে গিয়ে দেখতে হয় তখন তাদের এইসব সিনেমা সাইন করতে কিরকম লাগে আমি বুঝি। এইসব দেখার পরও অঞ্জন দত্তর মমতা শঙ্কর কত বড় বড় কথা বলে। দেখুন, অ্যাজ আ রিভিউয়ার আমি কখনোই কারোর কোনো পার্সোনাল কমেন্ট নিয়ে সেটাকে মাথায় রেখে সিনেমা দেখতে যাই না, আমি খালি তাদের কাজটা দেখি। কিন্তু এই সিনেমাটা দেখার পর মনে হচ্ছিল এইসব সিনেমা সাইন করো তোমরা, আবার বাইরে গিয়ে এরকম ভুলভাল বকো, আবার সেটাকে বলো আমরা কি ক্লাস মেনটেন করি। ভাই এটা কি এখানে একটা চাকরের রোল আছে, সেই চাকরের রোলটা এত ক্রিঞ্জ, একটা মেয়ের রোল আছে, কেন আছে আমি তো বুঝতে পারলাম না। সেই মেয়েটা কে হয়, কোন আত্মীয় স্বজন হয় কি ডাইরেক্টরের? তাহলে থাকতে পারে। বোলপুর মানেই সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর আসবে, বোলপুর মানেই সেখানে বাউল গান হবে, দরকার থাকুক আর না থাকুক। হঠাৎ করে দেখি পটলের চোকলা বাটা খাচ্ছে অঞ্জন দত্ত, এত বছর বাদে ফিরে এসে হঠাৎ করে দেখি রান্না করছে মদ পথ ছেড়ে দিয়ে। আর মদ এত বছর বাদে এক্স গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেছে, তার চাহিদা কম। অঞ্জন দত্ত ব্যাগে করে জামা কাপড় নিয়ে আসেনি, 5 দিনের 5টা মদের বোতল নিয়ে এসছে, তার মধ্যে আবার টাইম আর ডেট লেখা, মানে ডে লেখা, যে মানডে টিউসডে ওয়েডনেসডে করে 5টা মদের বোতল নিয়ে এসছে। সেই মদের বোতলে আবার মমতা শঙ্কর ওই থোড়ের রস ঢুকিয়ে দিচ্ছে, যে তুমি থোড়ের রস খাও তাহলে তোমার বিপি কমবে, তুমি সিগারেট আর মদটা খেও না। এত ক্রিঞ্জ সিনেমা কে বানায় ভাই? সবাই দেখছি হলের মধ্যে ঘুমাচ্ছে, কেউ ফোন ঘাটছে, দর্শকের দোষ নয়। এই সিনেমাগুলো দর্শক দেখবে কেন? মানে আমাদের ভাগ্য ভালো যে এবছর একাডেমি অফ ফাইন আর্টস এর মতো সিনেমা এসছে, তারা চেষ্টা করছে, রাপ্পারাওয়ের মতো সিনেমা আসতে চলেছে, আবার দেখি সেটা কি করে। কিন্তু আপাতত ভালো লাগছে, চার দেওয়ালের বাইরে বেরিয়ে বাংলা সিনেমা যে কিছু চেষ্টা করছে তাতে আমি হ্যাপি। নাহলে এই সিনেমাগুলো যদি ব্যাক টু ব্যাক চলতে থাকতো আর এগুলো যদি অ্যাজ রিভিউয়ার আমাদেরকে দেখতে হতো, তাহলে দেখতেন আজ থেকে অনেক বছর বাদে, 60-70 বছর বাদে আমিও এক্স গার্লফ্রেন্ডের পাশে বসে পটলের চোকলা বাটা খেতে খেতে সেই পটলের চোকলা বাটার রিভিউ করতে হতো। কারণ তখন সিনেমা রিভিউ করার মতো ক্ষমতা থাকতো না, এসব সিনেমা দেখার পর। তখন বলতে হতো পটলের চোকলা বাটাটা খুব ভালো, তাও হাতটা ধরি গদ গদ। আর অঞ্জন দত্তের জবাব নেই ভাই, ড্রামা, ইমোশন, কেমিস্ট্রি, একা মদ খেয়ে 3টের যেভাবে পেছন মেরেছে না ভাই, অনবদ্য দেখবার মতো। আর ভিএফএক্স, অ্যাভেঞ্জারের লোকজন এসে পায় প্রণাম করবে, রাজামৌলি কিছুদিন বাদে ট্রেনিং নিতে আসবে টিমের থেকে, যে ভাই এরকম ভিএফএক্স কিভাবে তোমরা বানাও। হাওড়া ব্রিজের ছবি, পেছনে সামনে ছেলে আর মেয়ে দাঁড়িয়ে, পেছনে বাড়ি, সামনে মেয়ে হেঁটে যাচ্ছে, ঠিক যেরকম আগেকার দিনে আমরা মা বাবার সঙ্গে স্টুডিওতে ছবি তুলতে যেতাম, পেছনে লন্ডনের ছবি কিন্তু আমরা কলকাতায় দাঁড়িয়ে 3জন ছবি তুলছি, কি মজা। এরকম ধরনের ভিএফএক্স এখানে আউটস্ট্যান্ডিং। আর এখানে টুইস্ট, অঞ্জন দত্তকে সবকিছু বলে দেওয়া হচ্ছে, অঞ্জন দত্ত তবুও কিছু বুঝতে পারছে না। অঞ্জন দত্ত বি লাইক প্রলয় রুদ্রনীলের মতো, আমি তো কিছু জানি না, আমি কিছু করিনি। আর অডিয়েন্স শাশ্বততার মতো, হ্যাঁ তুই তো আমার সোনা ভাই, তুই তো কিছু জানিস না, জানে তো আমার বাপ। এরকম ধরনের ভাই জিনিসপত্র হচ্ছে। আরে এটা আমাদের গল্পের মতো, সিনেমার রেফারেন্স তো আছে তোমাদের কাছে, দেখো শেখো এরকম ধরনের গল্প কিভাবে পুল অফ করাতে হয়, এরকম ধরনের গল্পে কেমিস্ট্রি, কমেডি জিনিসগুলোকে কিভাবে ওয়ার্ক করাতে হয়। নাকি তোমরা দেখেও শিখতে পারো না কোনটা? এই ছিল এই সিনেমার রিভিউ। আমি জানি না এরা এরকম ধরনের সিনেমা কেন বানায়, কাদের জন্য বানায়, কারা দেখে, এরা কিভাবে এসব সিনেমা সাইন করে, আমি জানি না, আর আমার জানার ইচ্ছাও নেই। দাঁড়া, হয়ে গেছে, আজ আসি, দেরি হয়ে গেছে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।